নমস্কার। খবরদার কথা নয়, আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ আর কয়েকদিন পরেই তাদের স্বাধীনতা উৎসব। এখন আর এটা কিছু পুরনো কথা নয়। সেই দেশে একটি সরকার পরিবর্তন হয়েছে, বর্তমানে প্রশাসন চালাচ্ছেন তদারকি সরকার। কেউ কেউ বলেন তদারকি সরকার, কেউ কেউ বলেন এটা সাংবিধানিক কোনো ভিত্তিও নেই। আমরা এদিকে যাব না। যে ঘটনা চলছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ চলছে, তার প্রতিবাদ শুধু ভারতবর্ষ কেন বলি, বিশ্বজুড়েই হচ্ছে। প্রতিবাদের ঢং কোনো কোনো জায়গায় শালীনতা ছাড়াচ্ছে। আগরতলা শহরের বুকে যে ঘটনা ঘটেছে গতকাল, সেই ঘটনার সঙ্গে আমরা সহমত পোষণ করি না, স্পষ্টভাবেই বলি। খবরদার কথা নয়, এর সঙ্গে একমত নয়। কোনো অবস্থাতেই শান্তিপূর্ণ যে কোনো বিক্ষোভকেই আমরা সমর্থন করি, কিন্তু কোনো দেশের জাতীয় পতাকাকে নামিয়ে পুড়িয়ে ফেলা আমরা সমর্থন করি না। ভারতবর্ষের জাতীয় পতাকাকেও যেমন অসম্মানিত করা হয়েছে বাংলাদেশে, তাকেও যেমন সমর্থন করি না। আগরতলা শহরে যে ঘটনা ঘটেছে তাকেও সমর্থন করি না, ভারত সরকারও তা সমর্থন করেনি। আমরা এই নিয়েই আমরা বাংলা বলতে, বাংলা ভাষায় কথাগুলি, একটা দেশের সমস্ত মানুষ বাংলা ভাষায় কথা বলে। সত্যি কথা বলতে কি জানেন, যখন দেখি বিশ্বকাপ ক্রিকেটের আসরে বাংলাদেশ খেলছে, বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু বাংলায় যখন ওরা নিজেদের ভেতর কথা বলে, ইলেকট্রনিক মিডিয়াতে যখন সরাসরি চলে আসে, তখন বেশ একটা আনন্দ হয়। হ্যাঁ, ভারতবর্ষকেই আমরা সাপোর্ট করি, কিন্তু একটা আনন্দ হয় বাঙালি বলে। কিন্তু যে ঘটনা ঘটছে ওই জায়গায়, সেটা আমাদের উদ্বেগকে বাড়িয়েছে। আজকে এটা নিয়েই আলোচনা করব। অনুরোধ করেছিলাম রাজ্যের প্রখ্যাত আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন আমার বাঁ দিকে বসেছেন। পুরুষোত্তম রায়, কি চলছে বাংলাদেশে, কিভাবে ব্যাখ্যা করবে? বাংলাদেশের পরিস্থিতি তো অস্বাভাবিক, এবং বাংলাদেশে এই পালা বদলের পর সংখ্যালঘুদের উপর বিভিন্ন ধরনের আক্রমণ, হিংসাত্মক আক্রমণ সংঘটিত হচ্ছে। এটা অবশ্যই উদ্বেগজনক এবং অবশ্যই নিন্দাজনক। শুধু সংখ্যালঘুদের উপর আক্রমণ সংঘটিত হচ্ছে এটুকু বললে সবটা বলা হয় না। বাংলাদেশে আমরা দেখছি এই শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাওয়া, তদারকি সরকার আসার পর বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনিক অনুপস্থিতির সুযোগ নিয়ে মৌলবাদী শক্তিগুলো শুধুমাত্র সংখ্যালঘুদের আক্রমণ করছে তা নয়, সংখ্যালঘুদের আক্রমণ করছে একইভাবে বাংলাদেশে যারা প্রগতির পক্ষে কথা বলে, যারা মুক্ত মনের পক্ষে কথা বলে, যারা মৌলবাদের বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধেও তারা বিভিন্ন রকম আক্রমণ করছে। আমাদের মনে হচ্ছে যে বাংলাদেশে ছাত্রদের গণ আন্দোলন কিংবা গণ অভ্যুত্থানের সুযোগ নিয়ে সরকারের পরিবর্তনের পর যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে মৌলবাদী শক্তি অত্যন্ত তৎপর, এবং বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সমাজ জীবন কোন দিকে যাবে তার দিকে আমরা তাকিয়ে আছি। কারণ বাংলাদেশের ঘটনাগুলির সাথে আমাদের নারীর সম্পর্ক। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে যেমন আমরা চিন্তিত, শঙ্কিত, ঠিক তেমনি বাংলাদেশের মধ্যে অন্যান্য অংশের মানুষ, তারা যাতে সুস্থ সামাজিক জীবন যাপন করতে পারেন, তারা শেখ হাসিনার স্বৈরতন্ত্র থেকে মুক্ত হয়ে যাতে আরেকটি মৌলবাদী জমানায় নিমজ্জিত না হন, এটাও আমরা দেখতে চাই। আমরা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নজর রাখছি, খেয়াল রাখছি। পরিস্থিতি এখনো স্থিতিশীল হয়নি বাংলাদেশের মধ্যে। এই যে আপনি বললেন হিন্দুদের উপর, সংখ্যালঘুরা হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, পাশাপাশি বাংলাদেশে আমরা দেখছি বিভিন্ন রকম সুফি সাধকদের পীরগুলো আক্রান্ত হচ্ছে। এটা তো হিন্দুরা আক্রান্ত হচ্ছে, এটা ঠিক, কিন্তু এই যে মৌলবাদী ধর্মান্ধ শক্তি, যেখানে তারা হেফাজতে ইসলাম কিংবা অন্যান্য যারা আছে, জামাত, তারা কিন্তু কাউকে ছেড়ে দিচ্ছে না। এটাই মৌলবাদের মূল বৈশিষ্ট্য, মূল লক্ষণ। মৌলবাদ শুধুমাত্র সংখ্যালঘুদের উপর আক্রমণ করে থেমে থাকে না। বাংলাদেশে দেখবেন সুফি সাধকদের একটা বিরাট
পরম্পরা আছে, সুফি সাধকদের পীর গুলো আছে, মাজার গুলো আছে, এগুলো কিন্তু আক্রান্ত হচ্ছে। মৌলবাদীরা কাউকে সহ্য করতে পারে না, সেই কারণে বাংলাদেশের পরিস্থিতিটা উদ্বেগজনক। বাংলাদেশে মৌলবাদীদের আস্ফালন বেড়ে গেছে, প্রচন্ডভাবে বেড়ে গেছে। এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে দুটো শক্তির লড়াই চলছে আমি মনে করি। এবং সংখ্যালঘুদের আক্রমণ একদিকে আছে, অন্যদিকে শুধু সংখ্যালঘু নয়, অন্যান্য অংশের মানুষের উপর আক্রমণ আছে। সুফি সাধকদের, শুধুমাত্র সংখ্যালঘুদের মন্দির কিংবা ধর্মস্থান আক্রান্ত হচ্ছে সেটা কিন্তু সবটা নয়, পাশাপাশি সুফি সাধকদের পীর মাজারগুলো আক্রান্ত হচ্ছে। এইগুলো কিন্তু বাংলাদেশের পক্ষে বিপজ্জনক দিক। আমরা বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক। আর যেটা সবচেয়ে বিপজ্জনক হচ্ছে, বাংলাদেশের পরিস্থিতির সুযোগ নিয়ে আমাদের দেশে ধর্মান্ধ মৌলবাদী শক্তি, যারা বাংলাদেশে যে মৌলবাদী শক্তি তাদেরই যমজ ভাই বলা যায়, অন্য নামে অন্য পরিচয়ে, তারা কিন্তু এখানে একটা সাম্প্রদায়িক মেরুকরণ, বিভাজন, আমাদের দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা, বিদ্বেষ সৃষ্টি করার চেষ্টায় রত আছে। সেই কারণে এটা আরেকটা ভয়ঙ্কর জিনিস। আমরা একটা প্রতিক্রিয়ায় বলেছি ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন, যে যারা সংখ্যালঘুদের অধিকার সম্পর্কে যাদের বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ নেই, যারা নিজ দেশে আমাদের দেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে নানা রকম ঘৃণা, বিদ্বেষ, তাদেরকে বিরুদ্ধে নানা রকম প্রতিবন্ধকতা তৈরি করে, তারাই আমরা আজকে দেখছি আবার বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন কেন্দ্র করে বাজার গরম করার চেষ্টা করছে। এই বাজার গরম করার চেষ্টা করছে, এটা কিন্তু সংখ্যালঘু প্রীতি কিংবা সংখ্যালঘু দরদ নয়, এর পেছনে একটা গভীর রাজনীতি আছে। সেটা হচ্ছে মেরুকরণের রাজনীতিকে চিরস্থায়ী করার চেষ্টা। সেই কারণে সেদিকেও আমাদের সতর্ক রাখতে হবে। আমরা নিশ্চয়ই বাংলাদেশের অবস্থা স্বাভাবিক হোক, এবং আমি মনে করি, আমি কেন একজন মানব অধিকার কর্মী হিসেবে আমি নয়, এটা সবার কথা, মানবাধিকারের কথা, গণতন্ত্রের কথা, যে কোনো গণতন্ত্র, যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের, সুস্থ সমাজের অন্যতম দায়িত্ব হচ্ছে ওই সমাজের, ওই দেশের সংখ্যালঘু মানুষদের অধিকার, মর্যাদা নিশ্চিত করা, তাদের নিরাপত্তা দেওয়া। তারা যাতে কোনোভাবেই এটা বোধ না করে যে আমরা সংখ্যালঘু বলে আমরা সমাজে শঙ্কিত থাকতে হবে, তারা যাতে সংজ্ঞাহীনভাবে নিজের অধিকার, নিজের স্বাতন্ত্র্য, নিজের মর্যাদা নিয়ে জীবনযাপন করতে পারে, এটার দায়িত্ব প্রত্যেকটা রাষ্ট্রের, প্রত্যেকটা সরকারের। সংখ্যালঘুদের অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ মানব অধিকার। বাংলাদেশে সে অধিকারটা আক্রান্ত, এবং আমরা ভারতবর্ষে গর্ব করে বলতে পারি না আমরা সংখ্যালঘুদের অধিকারকে সমানভাবে মর্যাদা দিচ্ছি। আমাদের দেশের সংখ্যালঘুরা বিভিন্ন ধরনের আক্রমণ, সমস্যা, বঞ্চনা, ঘৃণা, বিদ্বেষের শিকার হচ্ছেন, এটাও আমাদের খেয়াল রাখতে হবে। একদম। প্রচুর এই কথাটা বলতে গিয়ে আমার একটা বিষয় আপনার কাছে জানতে ইচ্ছে করছে, যে শুধু ভারতবর্ষ বা বাংলাদেশ নয়, সমস্ত জায়গায় পৃথিবীব্যাপী সংখ্যালঘুরা সবসময় আক্রান্ত হয়। এটা পৃথিবীব্যাপী সংখ্যালঘুরা বিভিন্ন কারণে আক্রান্ত হন। যদি কোনো সমাজে সুস্থ রাজনীতি না থাকে, যদি কোনো সমাজে শাসকরা কিংবা ক্ষমতাসীন গোষ্ঠী মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা রত থাকে, তখন তারা কি করে? তারা জনজীবনের মূল সমস্যার প্রতি মানুষের নজর যাতে আকর্ষিত না হয়, তারা সমস্ত সমস্যার জন্য একটা অপর গোষ্ঠীকে দায়ী করার চেষ্টা করে। সেক্ষেত্রে যুগে যুগে দেশে দেশে সংখ্যালঘু হচ্ছে সবচেয়ে নরম, সফট টার্গেট। আমরা ইউরোপে দেখেছি ঊনবিংশ শতকে, বিংশ শতকে সংখ্যালঘুরা ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন রকম আক্রমণের শিকার হয়েছে। বিভিন্ন রকম আক্রমণ, বঞ্চনা, সংখ্যালঘুদের নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছে। তার জন্যই মানবাধিকার সনদে কিংবা রাষ্ট্রসংঘের সনদে সংখ্যালঘুদের অধিকার, তার ভাষা, তার সংস্কৃতি, তার স্বাতন্ত্র্য, তার ধর্মাচরণ করার অধিকার সুরক্ষিত করার দায়িত্ব রাষ্ট্রকে দেওয়া হয়েছে। এবং সংখ্যালঘুদের অধিকার মানুষের অভিজ্ঞতার ভিত্তিতে মানব অধিকারের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে গড়ে উঠে এসেছে। কারণ আমরা প্রথম বিশ্বযুদ্ধের আগে দেখেছি ইউরোপের বিভিন্ন দেশে, ইহুদিদের কথাই বলি না, ইহুদিরা ইউরোপের বিভিন্ন দেশে সংখ্যালঘু ছিলেন, তাদেরকে আক্রমণ করা হয়েছে, এবং ইউরোপের বিভিন্ন দেশে ইহুদি বিরোধী গণহত্যা চালানো হয়েছে। এবং সেক্ষেত্রে প্রত্যেকটা দেশের শাসকরা তাদের দেশে জনগণের সমস্যার জন্য সংখ্যালঘুদের দায়ী করে, সংখ্যালঘুদের ভিলেন বানিয়েছে, সংখ্যালঘুদের ভিলেন বানিয়ে সংখ্যালঘুদের বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করেছে প্রত্যেকটা সমাজে। তার ফলে ইহুদি নিধনের মতো পরিবেশ তৈরি হয়েছে, যার সবচেয়ে ভয়ঙ্কর পরিণতি আমরা দেখলাম
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্যাসিস্ট জার্মানির নেতৃত্বে ইউরোপের বিভিন্ন দেশে কনসেন্ট্রেশন ক্যাম্পে প্রায় 75 লক্ষ ইহুদিকে গণহত্যায় হ্যাঁ, গণহত্যা করা যায়, জেনোসাইড, একটা এলিমিনেট করার জন্য। আজকে মায়ানমারে কি হচ্ছে, সেখানেও তো সংখ্যালঘু সংখ্যালঘু রোহিঙ্গাদের সব দিক থেকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে শারীরিকভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা হচ্ছে মায়ানমারে। আর বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ আছে, এটা বেড়েছে। আমাদের দেশের সংখ্যালঘুরা স্বস্তিতে নেই, আমাদের দেশে মুসলিম সংখ্যালঘুরা ভালো আছে আমরা বলতে পারি না, কারণ আমাদের সমাজ জীবনে রাজনীতিতে সংখ্যালঘুদের অংশগ্রহণ কোথায়? আজকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় কোনো সংখ্যালঘু মন্ত্রী নেই, আজকে শাসক দল তাদের একজন সংখ্যালঘু এমপি নেই, তারা কোনো সংখ্যালঘুকে বিধানসভায় লোকসভায় টিকিট দেয় না, সংখ্যালঘুদের একদম ইনভিজিবল করে দেওয়া, এগুলো তো আছে। সেই কারণেই সংখ্যালঘুদের অধিকার নিয়ে নাগরিক সমাজ রাষ্ট্রকে সচেতন থাকতে হবে। আমাদের সংবিধানও সংখ্যালঘুদের অধিকারের কথা আছে, বাংলাদেশের সংবিধান আছে, তারা এটা পালন করছে না, তারা এটাকে এনফোর্স করছে না। আমাদের সংবিধানও আমরা বলেছি, আমাদের সুপ্রিম কোর্ট বলেছে সংখ্যালঘুদের অধিকার হচ্ছে সংবিধানের অন্যতম মৌলিক বৈশিষ্ট্য। এটা আছে, এবং সংখ্যালঘুরা সবখানে আক্রান্ত হয় বিভিন্ন কারণে। তো ভূপেন হাজারিকার একটি গান আছে না, যদি কোনো সংখ্যালঘু রাত্রিতে নিশ্চিন্তে ঘুমোতে পারে সেদিন আমি স্বস্তি পাবো। এটা তো গণতন্ত্রের মূল কথা। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের পরিপ্রেক্ষিতে এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। পৃথিবীর সর্বত্র যেখানেই সংখ্যালঘুদের অধিকার বিপন্ন হবে আমরা আমাদের সোচ্চার হতে হবে, এবং এটা সংখ্যালঘুদের শুধু সোচ্চার হলে চলবে না, সংখ্যাগুরু অংশের মানুষের সোচ্চার হতে হবে। বাংলাদেশে কিন্তু সংখ্যালঘুদের আক্রমণ যেমন আছে, ঠিক তেমনি বাংলাদেশের নাগরিক সমাজের একটা বৃহত্তর অংশ এই আক্রমণের বিরুদ্ধে কোনো না কোনো ভাবে প্রতিরোধ করছেন, কোনো না কোনো ভাবে এই আক্রমণের বিরোধিতা করছেন, একে সমর্থন করছেন না, নিন্দা করছেন। এটা কিন্তু আমাদের ভরসার জায়গা। আমাদের দেশেও অধিকাংশ মানুষ সংখ্যালঘুদের বৈষম্য করা, সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি করা পছন্দ করেন না। একটা মানে ছোটখাটো আন্দোলনই হোক, বেশ কয়েক মাসে, প্রায় 10 মাসের আন্দোলন, বা ধরুন একটা সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই করে যে দেশটা স্বাধীন হলো, আজকের দিনে দাঁড়িয়ে সেই দেশটার যে এই অবস্থা, এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এর অনেকগুলো কারণ আছে, আমরা বিশদ কারণে যাব না, বিশদ ব্যাখ্যা যাব না। তো আমরা যেটা আশা করব, আমরা যেটা ভরসা রাখবো, বাংলাদেশের মানুষ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশে অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, সুখী সমৃদ্ধ অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, যেখানে প্রত্যেকটি মানুষ, শুধু হিন্দুরা নয়, হিন্দুরা যেমন বৌদ্ধরা, খ্রিস্টানরা, চাকমারা, তারা বিভিন্ন সংখ্যালঘু, তারা মাথা উঁচু করে বাঁচবে বাংলাদেশের নাগরিক হিসেবে সমমর্যাদায়, বিনা আশঙ্কায়, কোন রকম শারীরিক মানসিক আক্রমণের শিকার না হয়ে, কোন রকম প্রতিবন্ধকতা বৈষম্যের শিকার না হয়ে, তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে তাদের ধর্ম সংস্কৃতিকে রক্ষা করে, ধর্ম সংস্কৃতিকে চর্চা করে তারা বাঁচবে, এবং সমাজ জীবনে, নাগরিক জীবনে তারা সমভাবে অংশগ্রহণ করবেন। সেই রকম বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি। আমরা আশা করব বাংলাদেশের ভেতরের মানুষ এই দুর্যোগ কাটিয়ে উঠে তারা একটা সুন্দর ভবিষ্যতের দিকে যাত্রা শুরু করতে পারবেন, এটুকু আমরা আশা করতে পারি। যদিও বর্তমান সময়টা মনে হচ্ছে একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়, কিন্তু আমরা আশা করব এই ঝঞ্ঝা মানুষের সম্মিলিত উদ্যোগে একদিন থামবে। প্রশ্ন সর্বশেষ যেটা জানতে চাইছি, তদারকি সরকারের মাধ্যমে এই যে ঘটনাগুলি, দুঃখজনক ঘটনাগুলি ঘটছে, এটা থেকে বেরিয়ে আসা কি সম্ভব হবে না? নির্বাচিত সরকার ইমিডিয়েট বসানো দরকার। অবশ্যই নির্বাচিত সরকার হওয়া দরকার। তদারকি সরকার তো সমস্যার সমাধান নয়। বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আমি বিশেষজ্ঞর মতামত দেওয়ার মতো জায়গায় নেই, তবে একটা কথাই বলতে পারি, আমাদের সাধারণ অভিজ্ঞতা থেকে, তদারকি সরকার নির্বাচিত সরকার নয়, তারা তাদের দেশ শাসন করার অধিকার কিংবা হক নেই, অভিজ্ঞতাও নেই। নির্বাচিত সরকার দরকার। বাংলাদেশে নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচন হোক, যে নির্বাচনে সবাই অংশগ্রহণ করতে হবে, এটা আমরা চাইবো। আরেকটা কথাই বলবো, এটা অত্যন্ত বলা জরুরি। আমরা দেখছি বাংলাদেশের পরিস্থিতিকে কাজে লাগিয়ে আমাদের দেশে, আমাদের রাজ্যে একটি উগ্র সাম্প্রদায়িক ধর্মান্ধ শক্তি তারা ঘোলা জলে মাছ শিকার করার চেষ্টা করছে। একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, লড়াইটা বাংলাদেশের সাধারণ মানুষের সাথে নয়। লড়াইটা কিংবা আমাদের প্রতিবাদ, আমাদের বিক্ষোভ, আমাদের ঘৃণা হচ্ছে বাংলাদেশের মুষ্টিমেয় ধর্মান্ধ মৌলবাদী শক্তি যারা সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে তাদের বিরুদ্ধে।
কিংবা যারা তাদেরকে রক্ষা করছে, বাংলাদেশের সরকারের বিরুদ্ধে আমাদের ক্ষোভ, সরকার সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব পালন করতে পারছে না। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ শত্রু নয়, এটা ভারত বাংলাদেশের সাধারণ মানুষের যুদ্ধ নয়, এটা হচ্ছে ভারত বাংলাদেশ উভয় দেশের মানুষের মৌলবাদী ধর্মান্ধ শক্তির বিরুদ্ধে লড়াই। এবং এর জন্য আজকে আমি দেখতে পাচ্ছি এটা খুব বিপজ্জনক, বাংলাদেশের মানুষদের চিকিৎসা বন্ধ করে দেওয়া, বাংলাদেশের মানুষদের জন্য হোটেল রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া, এটা তো হতেই পারে, এটা কোনো সভ্য দেশ এটা হতে এটা হয় না, এটা হবে না। এটা কেন হবে? বাংলাদেশের সাধারণ মানুষের কি অভাব, কি দোষ? বাংলাদেশের সাধারণ মানুষ তো এই ঘটনাগুলো সমর্থন করে না। আমাদের দেশে যখন সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণ হয়, আমরা কি সমর্থন করি? এবং ভারতবর্ষে যখন সংখ্যালঘুদের বিরুদ্ধে কোনো আক্রমণ হয়, হিংসা হয়, তখন কি সব ভারতবাসীকে দায়ী করা যায়? সমস্ত ভারতবাসী একে সমর্থন করে না। মুসলিম মানুষ যারা করেন তাদের পেছনে জনসমর্থন নেই। ঠিক তেমনি আমাদের এটা খেয়াল রাখতে হবে, এখন মাথা ঠান্ডা রাখার সময়, আমাদের বিবেচনা হারিয়ে ফেললে চলবে না। সাম্প্রদায়িক শক্তি আমাদের ভাবাবেগে উস্কে দিয়ে আমাদেরকে বিবেচনা রহিত করার চেষ্টা করছে। আমাদের মনে রাখতে হবে, লড়াইটা বাংলাদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে নয়। বাংলাদেশের সাধারণ মানুষ আমার শত্রু নন। বাংলাদেশে যে মানুষটা চিকিৎসার জন্য আসছে সে আমার ভাই, তার জন্য চিকিৎসার দরজা বন্ধ করে দেওয়া অমানবিক কাজ। এটা হয় না। এটা যারা করে তারা একটা অন্যায় করছে। বাংলাদেশে কোনো মানুষ যদি বৈধ পথে ভারতবর্ষে আসে, তার জন্য হোটেল রেস্টুরেন্ট বন্ধ করে দেয়, এটা তো হিটলারের কথা। এটা হতে পারে না। এটা আমরা কি করছি? কারা করছেন? তাদের মুখে সংখ্যালঘু দরত্ব মানায় না। তারা তো ঘোলাধুলা রাজনীতি করার চেষ্টা করছেন, অমানবিক কাজ করছেন। তার একটা অংশ সুচতুর ভাবে মাঠে নেমেছে বাংলাদেশে ইস্যুকে কেন্দ্র করে বাজার গরম করার জন্য এবং সাম্প্রদায়িক মৌলবাদী প্রচারকে তীব্র করে সাম্প্রদায়িক বিভাজনকে চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত করা। বাংলাদেশের ঘটনাবলী অনেকের পক্ষে সাপে বর হয়ে দেখা দিয়েছে। তারা এই ঘটনাবলীতে তারা কিন্তু আন্তরিকভাবে ব্যথিত নয়, মর্মাহত নয়। বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি তাদের দরদ নেই, কান্না নেই। তাদের দরদ কান্না হচ্ছে কুমিরের কান্না। তারা বাংলাদেশের সংখ্যালঘুদের ঘটনাটাকে ব্যবহার করছে আমাদের দেশে তাদের সাম্প্রদায়িক রাজনীতির বিষকে মানুষের মনে ছড়িয়ে দেওয়ার জন্য। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা কথাই বলি, আমরা ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন, আমরা বাংলাদেশ হাই কমিশনে আক্রমণের তীব্র নিন্দা করেছি। এটা হয় না। এটা আন্তর্জাতিক কূটনীতি বিরোধী। যুদ্ধের সময়ও দূতাবাসগুলো কতগুলো ইমিউনিটি পায়, এটা নিন্দনীয়। এটা করেছে কিভাবে? প্রশাসনের ব্যর্থতা, পুলিশ প্রশাসনের ব্যর্থতা, প্রথম জিনিস একটা কথা। আর দ্বিতীয় কথা একটা বলি, বাংলাদেশের পতাকাকে যারা অপমান করলো তারা এটা জানে না যে বাংলাদেশের এই পতাকা হচ্ছে স্বাধীনতা বিজয় দিবসের পতাকা। এই পতাকার পেছনে আমার দেশের ত্রিপুরার মানুষের রক্ত আছে। এই ত্রিপুরার মানুষ বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাত্মকভাবে অংশগ্রহণ করেছিল। ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের সেনারা, ত্রিপুরার মানুষের রক্ত এই বাংলাদেশের পতাকায় আছে। আমাদের সবার সাহায্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয়ের পর বাঙালি জাতি, বাংলাদেশের মানুষ এই জাতীয় পতাকা গ্রহণ করেছে। এই পতাকাকে অবমাননা করার অর্থ হচ্ছে আমার ইতিহাসকে অবমাননা করা। এর পেছনে আমার রক্ত আছে, আমার প্রিয়জনের কান্নাই এই পতাকা তৈরি করতে সাহায্য করেছে। আরেকটা কথা আমি বলবো, কোন দেশের পতাকাকে অবমাননা করা সেই দেশের মানুষকে অপমান করা। আজকে ভারতবর্ষের পতাকাকে যারা অবমাননা করছে তারা আপনার 140 কোটি ভারতবাসীর ভাবকে আহত করছে। একদম। আজকে যারা বাংলাদেশের পতাকাকে অবমাননা করেছেন তারা বাংলাদেশি প্রত্যেকটা মানুষের হৃদয়ে আঘাত করেছেন। এটা ক্ষমার অযোগ্য অপরাধ। এটা করে পরিস্থিতি ঘোরালো করার চেষ্টা করা হচ্ছে। দুই দেশের সাধারণ মানুষের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে মৌলবাদীদের আড়াল করার চেষ্টা হচ্ছে। শত্রু হচ্ছে আমাদের মৌলবাদ। বাংলাদেশে যারা সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণ করে, তারা জামাতি হোক, হেফাজতে ইসলামী হোক, তারা যেমন আমাদের দুশ্মন, তারা যেমন বাংলাদেশের সাধারণ মানুষের দুশ্মন, ঠিক আমাদের দুশ্মন। ঠিক তেমনি ভারতবর্ষে যারা সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ায়, বিদ্বেষ ছড়ায়, সংখ্যালঘু বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে রাজনীতি করে, তারাও আমাদের দুশ্মন। এই দুই দুশ্মন একত্রিত হয়ে আজকে ঘোলা জলে মাছ শিকার করার চেষ্টা করছে। এটা সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা আশা করব ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক, এটা আমাদের হৃদয়ের সম্পর্ক। এটা যেমন অর্থনৈতিকভাবে আমরা একে অপরের নির্ভরশীল। বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হোক, বাংলাদেশের পরিস্থিতি সুস্থিতি ফিরে আসুক, আমাদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আছে, আমাদের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক আছে। আজকে হাই কমিশন অফিসটা বন্ধ হয়ে গেল, এতে কার ক্ষতি হলো? আমাদের ত্রিপুরা সাধারণ মানুষের ক্ষতি হলো।
আমাদের দেশে যারা বাংলাদেশে আত্মীয়দের সাথে দেখা করতে যান তাদের ক্ষতি হলো, ভিসা পেতে সংকট হবে। আমি আশা করব এই পরিস্থিতি স্বাভাবিক হবে দ্রুত, এবং ভারত সরকার এই ঘটনার নিন্দা করেছেন। আমরা একদম। অত্যন্ত সঠিকভাবে ভারত সরকার ঘটনার নিন্দা করেছেন, এবং ভারতবর্ষের যে রাষ্ট্রদূত উনি বাংলাদেশের বিদেশ মন্ত্রকে বলেছেন একটিমাত্র বিচ্ছিন্ন ঘটনা দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক বহুপাক্ষিক সম্পর্ক, একদম। এই সম্পর্ক বিচার করা যাবে না। এটা সত্যি একদম সত্যি। আমি ভারতের রাষ্ট্রদূতের এই বক্তব্য সমর্থন করি। আমি বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ করব, আপনারা বাংলাদেশ হাই কমিশনের সহ হাই কমিশনের অফিসের যে আক্রমণ কিংবা হামলা, এটাকে বিচ্ছিন্ন ঘটনা, এটাকে দিয়ে সবটা বিচার করবেন। একদম। আমাদের দু দেশের মধ্যে ঐতিহাসিকভাবে জনগণের মধ্যে বন্ধুত্ব আছে, একদম। পরস্পর আমরা নির্ভরশীল, আত্মীয়তার সম্পর্ক। একটিমাত্র বিচ্ছিন্ন ঘটনা দিয়ে এটাকে বিচার করবেন না। ঠিক। আমি বাংলাদেশের কাছে দাবি করব, আপনারাও বাংলাদেশে অবিলম্বে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনুন এবং সংখ্যালঘুদের নিরাপত্তা দিন। যারা সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণ করে তাদের গ্রেপ্তার করুন, তাদের যে ব্যবস্থা নিন। একদম। এই দাবি আমরা করছি, কারণ আমার সংখ্যালঘুদের অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ মানব অধিকার। একে কোনোভাবেই বিঘ্ন হতে দেওয়া যায় না। একদম খবরদার কথা নয়, একই দাবি করছে। প্রথমে আমরা এই অনুষ্ঠান শুরুর সময় বলেছি, আমাদের ভারতে আগরতলায় যে ঘটনা ঘটেছে আমরা তার নিন্দা করেছি, তার সঙ্গে আমরা সহমত পোষণ করি না। এটা ভারতীয় দর্শনের বাইরে, কোনো অবস্থাতেই মানা যেতে পারে না। পুরুষোত্তম দাস যে কথা বলে শেষ করলেন, বাংলাদেশের শান্তি ফিরে আসুক, দু দেশের সম্পর্ক স্বাভাবিক হোক। এই বর্তমান যে অস্বাভাবিক পরিস্থিতিটা, সেটা ক্ষণস্থায়ী বলে আমাদের ধারণা। এটা আর বেশি দিন চলতে দেওয়া ঠিক নয়। শক্ত হাতে বাংলাদেশ সরকার ব্যবস্থা গ্রহণ করুক, এই আশা ব্যক্ত করি। আজকের এই অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল